আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। গত ক্লাসে আমরা কোষের বিভিন্ন গঠন জেনেছি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এছাড়া আমাদের কোষঝিল্লি, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের অঙ্গাণু যে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সেগুলো নিয়ে জেনেছি। আজকে আমরা আ বোঝানোর সুবিধার জন্য আজকে ১ম এ আমরা ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তারপর ঝিল্লিযুক্ত কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণু আমরা পড়েছি হচ্ছে একটা ছন্দ দিয়ে যে প্রতিটি মামাই সেরা। প্রতিটি যদি বাদও দেই আমাদের বইয়ে যেহেতু প্রোটিওজোম নাই, তাহলে মামাই সেরা, মাতে মাইক্রোটিউবিউল, তারপরের মাতে মাইক্রোফিলামেন্ট, তারপর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর কি ছিল? আমাদের সেন্ট্রোজোম এবং হচ্ছে রাইবোজোম। এখন আমরা ১ম এ যদি আলোচনা করি মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা ৩ টা মিলে গঠন করে হচ্ছে কোষ কঙ্কাল। তো কোষ কঙ্কাল জিনিসটা কি? এই যে আমাদের উদ্ভিদ কোষ, এই যে আমাদের প্রাণী কোষ, এইটা একটা আ প্রাণী কোষের গঠন, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের গঠন। এই যে একটা সুগঠিত কোষ, এটা যে এইভাবে আবদ্ধ হয়ে আছে বা এইটা যে ভেতর থেকে ধরে রাখছে একটা আ অঙ্গাণু, সেটাই হচ্ছে কি কোষ কঙ্কাল। যেমন কঙ্কাল মানে কি? স্কেলিটন। আমাদের দেহের যেমন কঙ্কাল আছে, আমাদের দেহের কঙ্কাল কি করে? আমাদের যে মাংসপেশি সেগুলোকে ভিতর থেকে ধরে রাখে। যেমন আমাদের বিল্ডিং এর যে ভিতরে রড দেওয়া হয়, রড কি করে? আমাদের আ ইটগুলোকে ধরে রাখে। তেমনি আমাদের দেহেরও কঙ্কাল কি করে? আমাদের মাংসপেশিগুলোকে ধরে রাখে, আমাদের দেহর নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখে, আমাদের দেহের ভার বহন করে, আমাদের চলাচলে সাহায্য করে। তেমনি কোষ কঙ্কাল এই কোষের পুরো গঠনটাকে ধরে রাখে, ভিতর থেকে ধরে রাখে। তাহলে আমি যদি কোষের ভেতরে প্রবেশ করি তাহলেই যে অঙ্গাণুটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। তো কোষ কঙ্কাল আ যদি আমি লিখে নেই যে কোষ কঙ্কাল ১ নাম্বার হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল যে গঠনটা আছে এটা ৩ টা জিনিস নিয়ে গঠিত। কোষ কঙ্কাল হচ্ছে ৩ ধরনের গঠন। ১ নাম্বার হচ্ছে আমাদের আ মাইক্রোটিউবিউল, ২ নাম্বার হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর ৩ নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট। তাহলে এগুলোর গঠনগুলো কেমন? এগুলো ৩ টা আলাদা, আলাদা কেন? মাইক্রোটিউবিউল, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র এবং টিউবিউল শব্দটা আসছে টিউব থেকে। টিউব মানে কি? নালী। তাহলে মাইক্রোটিউবিউল বলতে আমি বুঝাবো হচ্ছে একটা ক্ষুদ্র নালী, যেটা আমাদের যেমন আমাদের রড একটা নালী, পাইপের মতো। তো এইটা হচ্ছে সবচেয়ে বড়। এই ৩ টার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মাইক্রোটিউবিউল, একটা নালীর মতো। এইবার যদি বলি মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট আসছে হচ্ছে সুতা থেকে। তাহলে টিউব আসছে, টিউবিউল আসছে টিউব থেকে, যার অর্থ কি? নালী। এপাশে ফিলামেন্ট আসছে কি? সুতা থেকে, সুতার মতো। ধরো এইটা যদি মাইক্রোটিউবিউল হয়, তার পাশে যদি আমাদের এইরকম একটা সুতা থাকে, তাহলে সেটাকে আমি বলবো কি? এরকম ২ টা সুতা দিলাম। এটা কি? মাইক্রোফিলামেন্ট। সুতার মতো যে গঠন সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি? ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট মানে কি? এটা মানে হচ্ছে মধ্যবর্তী, যেটা মাঝখানে থাকে, ইন্টারমিডিয়েট লেভেলে থাকে। তাহলে এইটা কি করে? এটা হচ্ছে আমাদের মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যে একটা কি বন্ধন তৈরি করে। ঠিক আছে? তো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমাদের মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী যে সংযোগ সেটা স্থাপন করে। এবং তাহলে কোষ কঙ্কাল কি করতেছে? কোষ কঙ্কাল আমাদের কোষটাকে কি করতেছে? কোষটাকে নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখতেছে বা কোষটাকে ধরে রাখতেছে। এটা কি বলবো আমি? যে এটা হচ্ছে একটা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে। তো এগুলো কি এইভাবে আমাদের জালের মতো কোষটাকে আ
আবদ্ধ করে রেখেছে এবং কোষের একটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রেখেছে বা কোষটিকে ধরে রেখেছে। এবার যদি বলি যে কোষ কঙ্কাল কি কি প্রোটিন দিয়ে তৈরি? কোষ কঙ্কাল ৩ ধরনের প্রোটিন দিয়ে তৈরি। কোষ কঙ্কাল ৩ ধরনের প্রোটিন। ১ নম্বর হচ্ছে অ্যাক্টিন, ২ নম্বর মায়োসিন এবং ৩ নম্বর হচ্ছে টিউবিউলিন। এই ৩ ধরনের প্রোটিন নিয়ে আমাদের কোষ কঙ্কাল গঠিত হয়। তো এই ছিল আমাদের কোষ কঙ্কাল। তো কোষ কঙ্কালের কাজ যদি আমি আবার রিক্যাপ করি, কোষ কঙ্কাল ৩টা গঠন। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউল টিউবের মতো বা নালীর মতো, মাইক্রোফিলামেন্ট সুতার মতো, ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এটা হচ্ছে মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করবে। এইবার কোষ কঙ্কালের ৩টে ধরনের প্রোটিন নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। এবং কোষ কঙ্কালের কাজ কি? কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখবে। এটাই হচ্ছে আমাদের কোষ কঙ্কালের কাজ। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে আরেকটা ঝিল্লিবিহীন কোষাঙ্গাণু। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু যেটা প্রোটিন তৈরির সাথে জড়িত। এই যে আমাদের কোষ, আমাদের সারা দেহই গঠিত প্রোটিন দিয়ে। তো এই প্রোটিন তৈরি হয় হচ্ছে আমাদের রাইবোজোমে। এই রাইবোজোমে তৈরি হয়। তাহলে যেহেতু এটা প্রোটিন তৈরির কারখানা হিসেবে কাজ করে বা প্রোটিন তৈরি করে, তাই এটাকে আমি বলবো প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা। এটাকে আমি কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। এটাকে আমি কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা। তো রাইবোজোম, আরো যদি আমি বলি রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে। শুধু তাই নয়, এটা এককোষী এবং বহুকোষী উভয় ধরনের কোষে থাকে। তাহলে আমি বলতে পারি রাইবোজোম সকল কোষে থাকে, যেটা সকল ধরনের এককোষী বহুকোষী উদ্ভিদ প্রাণী সকল কোষে থাকে। সেটা কি? ইউনিভার্সাল। ইউনিভার্সাল অর্গানেল মানে হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। তাহলে রাইবোজোমকে আমি কি বলতে পারি? রাইবোজোমকে আমি বলতে পারি সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু বলবো। ঠিক আছে? এবং রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরি করে এবং রাইবোজোমের কাজ কি? তাই না? আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোজোমের কাজ কি? রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরি করে? আমরা কি জানি? আমরা ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। যদি আমি ইজিলি একটা বলি যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় সেটাকে আমি বলি ট্রান্সক্রিপশন। এইবার এই আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন সেটাকে আমি বলি ট্রান্সলেশন। এটা আমাদের পাঠ্য বইয়ের বিষয় না, তবুও যদি মানে বেসিক ডেভেলপের জন্য এটা একটু জানা ভালো। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন। তো এই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা, এই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা এটা আমাদের ঘটে হচ্ছে রাইবোজোমের মধ্যে। রাইবোজোমের মধ্যে। তো আমি কি বলতে পারি যে প্রোটিন তৈরি এবং এখানে কি তৈরি হয়? এখানে এখানে তৈরি হয় হচ্ছে পলিপেপটাইড তৈরি হয়। পলিপেপটাইড, পলিপেপটাইড তৈরি হয়। পলিপেপটাইড কি? পলিপেপটাইড হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে গঠিত একটা জটিল যৌগ, জটিল প্রোটিন। সেটাকে আমি কি বলবো? পলিপেপটাইড বলবো। তাহলে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। তাহলে আমি যদি রাইবোজোমের কাজ বলি, এটা হচ্ছে কি রাইবোজোমের কাজ। রাইবোজোমের ১ নাম্বার কাজ হচ্ছে এটা প্রোটিন সংশ্লেষণ করে
এক নম্বর প্রোটিন সংশ্লেষণ করে, কারণ কি এটা প্রোটিন ফ্যাক্টরি। তারপর আমরা কি শিখলাম যে পলিপেপটাইড তৈরি করে, পলিপেপটাইড সংযোজন করে, তাই না? তাহলে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে। এবার আমরা কি জানি আমাদের বহিঃক্ষরা গ্রন্থি আমি পড়ে যাচ্ছিলাম এক্সোক্রাইন থেকে এক ধরনের রস খরিত হয় যেটাকে আমরা বলি এনজাইম বা এটাকে বলা হয় উৎসেচক। তো একটা জিনিস আছে উৎসেচক বা এনজাইম, এনজাইম যেটার বাংলা হচ্ছে উৎসেচক, ঠিক আছে? এই উৎসেচক বা এনজাইম, হরমোন বা প্রাণরস এগুলো সবাই কি প্রোটিন। আমাদের দেহে যত কিছু তৈরি হয় সবই কি হচ্ছে প্রোটিন। তাহলে এইটা এক ধরনের কি, এটা এক ধরনের প্রোটিন। এনজাইম কি করে? এনজাইম হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে বা বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে প্রয়োজনীয় উৎসেচকও তৈরি করে কে? আমাদের রাইবোজোম। জনীয় উৎসেচক তৈরি করে সরবরাহ করে। প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। তারপর উৎসেচক কি? উৎসেচক বা এনজাইম যেটা সেটা হচ্ছে কি আমাদের একটা প্রাণ রাসায়নিক বিক্রিয়া বাড়ানোর মতো প্রভাবক। এটা হচ্ছে কি একটা প্রভাবক যেটা কি করবে বিভিন্ন ধরনের প্রাণ রাসায়নিক বিক্রিয়াকে বাড়িয়ে দেবে। তো আমাদের বই আরো একটা জিনিস দেওয়া আছে যে রাইবোজোম কোথায় থাকে। রাইবোজোম কোথায় থাকে সেটা আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যখন পড়বো তখন আবার শিখবো। তো কোষীয় অঙ্গাণুর মধ্যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটার গায়েও কি থাকে? রাইবোজোম থাকতেছে, সেই জন্যই তো ওটা অমসৃণ হচ্ছে। এছাড়া আমাদের কোথায় থাকতেছে? মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স এবং এবং ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের কোথায়? স্ট্রোমাটাতে থাকে। তো এটা যদি লিখে দেই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এবং প্লাস্টিডের প্লাস্টিডের কোথায়? স্ট্রোমাতে থাকে। তো এইটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্ট্রোমা এগুলো কি সেগুলো নিয়ে আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যখন পড়বো তখন জানবো। তো এই ছিল আমাদের রাইবোজোম। এবার আমরা তৃতীয় যে কোষীয় অঙ্গাণু বা ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আসলে কোথায় থাকে? সেন্ট্রোজোম মূলত এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম নাই। এখানে আমরা দেখেছি কি সেন্ট্রোজোম আছে প্রাণী কোষে, তাই না? তাহলে এটা কোথায় থাকে? এটা হচ্ছে প্রধানত প্রাণী কোষে থাকে, প্রধানত প্রাণী কোষে থাকে। তবে কদাচিৎ মানে কখনো কখনো কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। কখনো কখনো নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে দেখা যায়, তবে প্রধানত কোথায় থাকে? আমাদের প্রাণী কোষে থাকে। তো যদি বলি সেন্ট্রোজোম এটার স্ট্রাকচারটা কি, তাই না? যে সেন্ট্রোজোম কিভাবে গঠিত। তো এখানে যদি আঁকাই আহ, আমাদের নিউক্লিয়াসের কাছে এরকম কি আকৃতি? এটাকে বলা হয় হচ্ছে আমাদের সিলিন্ডার আকৃতির একটা গঠন দেখা যায়, একটা গঠন দেখা যায় এবং এর সাথে আরো একটা, তাহলে দুইটা দুইটা সিলিন্ডারের মতো দেখা যাচ্ছে এবং বাইরের দিকে তাদের একটা তরল থাকে, এরকম এরকম বিভিন্ন তরল থাকে।
তো এটাকে কি বলা হয়? তো এই যে সিলিন্ডার আকৃতির যে গঠন, এটাকে বলা হয় হচ্ছে আমাদের সেন্ট্রিওল। কি বলা হয়? সেন্ট্রিওল। সেন্ট্রিওল। আর বাইরের যে তরল, এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। তো আমাদের কোষের, প্রাণী কোষে, প্রধানত প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে যে দুইটি সিলিন্ডার আকৃতির বা বলা যায় হচ্ছে কি যে দণ্ডাকার বা ফাঁপা নলাকার, এটা কি মাঝখান দিয়ে ফাঁপা ফাঁপা নলাকার যে গঠনটা লক্ষ্য করা যায় সেটাকে আমি বলবো সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে আমি বলবো কি সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার কি এক ধরনের গাঢ় তরল, গাঢ় তরল। আর সেন্ট্রিওল হচ্ছে ফাঁপা নলাকার গঠন। ফাঁপা নলাকার। তো এই যে টোটাল সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার, এদের যে সমন্বিত কোষীয় অঙ্গাণু, সেটাকে আমি কি বলতেছি? সেন্ট্রোজোম। তাহলে বলবো সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে কি বলে? সেন্ট্রোজোম। এটাকে কি বলে? সেন্ট্রোজোম। এটাকে আমি কি বলবো? সেন্ট্রোজোম বলবো। তাহলে আবার বলি, সেন্ট্রিওল কি আমাদের কোষের নিউক্লিয়াসের কাছে যে ফাঁপা নলাকার বা বলা যায় ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু থাকে দুইটা, সেটাকে কি বলবো? সেন্ট্রিওল বলবো। তাহলে প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার যে অঙ্গাণু থাকে তাকে কি বলে? সেন্ট্রিওল বলে। এবং সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল তাকে কি বলে? সেন্ট্রোস্ফিয়ার বলে। এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে কি বলা হয়? সেন্ট্রোজোম বলা হয়। তো এখন যদি বলি এইটাকে দেখতে কিসের মতো লাগতেছে? এটাকে দেখতে যে বিভিন্ন তাঁত তাঁত শিল্প, যেখানে আমাদের তাঁত যে কারখানা, সেখানে আমরা যদি গুগলে সার্চ দিই বা গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে যেই জায়গায় সুতা বনে, সেখানে এই রকম চাকতির মতো একটা যন্ত্র থাকে, দেখতে সেম এইরকম। তো এটা কি করে? ওইটা দিয়ে সুতা বনে। তেমনি আমাদের কোষের মধ্যে যদি কোনো ধরনের সুতা তৈরি হয়, তা তৈরি হয় সেন্ট্রোজোমে। যেমন আমরা কই জানি যে সুতা কোথায় লাগে? আমাদের কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র নামের এক ধরনের যন্ত্র তৈরি হয়, যেটা সুতা দিয়ে তৈরি বা ফাইবার দিয়ে তৈরি। এটা হচ্ছে তন্তু দিয়ে তৈরি। তো সেটা প্রাণী কোষে তৈরি হয় সেন্ট্রোজোমের মাধ্যমে। যদি আমি লক্ষ্য করি, এই হচ্ছে একটা প্রাণী কোষ। প্রাণী কোষে যখন বিভাজন হয়, এখানে যখন কোষ বিভাজন হয়, তখন এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটা মেরু, মেরুতে এই সেন্ট্রোজোমটা থাকে। তো এটা কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম থেকে এই ধরনের রে বা রশ্মি তৈরি হয়। এই ধরনের কতগুলো রশ্মি তৈরি হয়। এই রশ্মিগুলোকে বলা হয়, যেহেতু রশ্মির ইংলিশ কি? রে। রে মানে রশ্মি। তো এই রশ্মিকে বলা হয় অ্যাস্টার রে। কি বলা হয়? অ্যাস্টার রে, বা এটাকে রশ্মি বলে। অ্যাস্টার রশ্মি তৈরি হয়। তো এই অ্যাস্টার রশ্মি পরবর্তীতে আরো যখন বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে এই ধরনের স্পিন্ডল তন্তু তৈরি হয়। কি তৈরি হয়? স্পিন্ডল তন্তু তৈরি হয়। প্রতিটা স্পিন্ডল তন্তুতে এইরকম আমাদের কি থাকে? আমাদের ক্রোমোজোম গুলো আটকানো থাকে। ঠিক আছে? ক্রোমোজোম আটকানো থাকে। তো সেন্ট্রোজোমের কাজ কি? তো সেন্ট্রোজোম আমাদের প্রাণী কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করবে। এছাড়া স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এই যে একটা যন্ত্র তৈরি হলো, সেটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। তো সেন্ট্রোজোমের কাজও আশা করি বুঝতে পেরেছো সবাই। তো সেন্ট্রোজোম কি করবে? অ্যাস্টার রে তৈরি করবে এবং স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোম অবদান রাখবে। এছাড়া আমার যত ধরনের সুতা আছে, সুতা মানে কি? ফ্লাজেলা আমি পড়াইছি। তাহলে যদি আমি লিখে দেই এর কাজ কি? কাজ ১ নাম্বার আমাদের কি অ্যাস্টার রে তৈরি করা। এটা কোন সময়? কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি। ২ নাম্বার কি? স্পিন্ডল যন্ত্র তৈরি।
আমরা সবই দেখাইছি যে এটা হচ্ছে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি, তারপর অ্যাস্টার রশ্মি পরবর্তীতে যে যন্ত্র তৈরি করবে সেটা কি স্পিন্ডল যন্ত্র, সেগুলো প্রাণী কোষে থেকে তৈরি হবে, সেন্ট্রোজোম থেকে তৈরি হবে। তারপর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি। ফ্লাজেলা মানে হচ্ছে তন্তু বা সুতা, ঠিক আছে? তাহলে এই 3টা হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের কাজ। যদি আমি আবার রিক্যাপ করি যে আমাদের প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু থাকে তাকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রিওল সহ সম্পূর্ণ সেন্ট্রোস্ফিয়ারকে কি বলে? সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোম বলে। এবার এই যে সেন্ট্রিওল দেখতে কি ওই কি সুতা বোনার তাঁতের মতো, সুতা বোনানোর যন্ত্রের মতো। তো এটা কি করবে? সুতা বোনাবে আমাদের প্রাণীকোষে। তো এই যে আমাদের প্রাণীকোষ কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম থেকে কি তৈরি হবে? অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি তৈরি হবে, এবং অ্যাস্টার রশ্মি পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করবে। এবং যত ধরনের যত ধরনের আমাদের কোষের সুতা বা তন্তু আছে সবই তৈরি হবে কি এই সুতা বোনার যন্ত্রের মাধ্যমে বা কি বলা হয়, সেন্ট্রোজোমের মাধ্যমে। তো 3টা কাজ, অ্যাস্টার তৈরি, স্পিন্ডল যন্ত্র তৈরি এবং ফ্লাজেলা তৈরি, এই সব কাজই কে করবে? আমাদের সেন্ট্রোজোম করবে। এবার আমরা যে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু। আমাদের ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু কি কি আছে? আমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, গলগি বডি এবং কি লাইসোজোম। এছাড়াও আরো কিছু আছে, কিন্তু এবার আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড বাদ দিয়ে পরবর্তী যেগুলো আছে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম শেষ দিব আগে। তারপর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড পরস্পর সম্পর্কযুক্ত দুটি কোষীয় অঙ্গাণু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে 1 নম্বরে যদি বলি গলগি বডি, গলগি বস্তু বা এটাকে ইংলিশে বলে হয় বডি গলগি বডি। এই গলগি বডি নিয়ে আলোচনা করব। এটা কোথায় থাকে? এটা প্রধানত প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। এই তো আমরা উদ্ভিদ কোষে দেখতে পারতেছি গলগি বডি, আবার প্রাণী কোষে এই তো দেখতে পারতেছি গলগি বডি বা গলগি বস্তু। তাহলে এটা প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের পাওয়া যায়। তাহলে প্রধানত প্রাণী কোষে, তবে অনেক গুলো উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো এটা কি? এটা হচ্ছে এর অবস্থান, তাই না? তো মেইনলি বলতে গেলে উভয় কোষে পাওয়া যায়। তো গলগি বডি যদি আমি চিত্র এঁকে দেখাই যে গলগি বডি আসলে গঠনটা কেমন, গলগি বডির গঠন মেইনলি এইরকম হয়। ঠিক আছে? এইগুলো, এই যে একটা গঠন দেখতে পাচ্তেছি থালার মতো, এদেরকে বলা হয় সিস্টার্নি। কি বলা হয়? সিস্টার্নি। সিস্টার্নি। এবং এর সাথে এই থালার উপর কতগুলো রসগোল্লার মতো গঠন দেখা যায়, আবার কিছু রসগোল্লা বাইরের দিকে পড়ে যাচ্ছে এমনও মনে হয়। তো এগুলোকে বলা হয় আমাদের ভেসিকল। ভেসিকল মানে হচ্ছে আমাদের থলির মতো কিছু গঠন, থলির মতো কিছু পদার্থ, যাদেরকে আমি কি বলবো? ভেসিকল বলবো। তো এটাকে কি বলে? এটাকে বলা হয় ভেসিকল। কিছু ভেসিকল বড়, আবার কিছু ভেসিকল কি হয়? ছোট হয়। তাহলে বিভিন্ন ধরনের ভেসিকল পাওয়া যায়। তো বলতে গেলে কি এটা সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত। তাহলে বলবো কি আম, এটি 1 নম্বর হচ্ছে সিস্টার্নি। 2 নম্বর যে জিনিস সেটা হচ্ছে কয়েক ধরনের ভেসিকল, সেটা বড় হতে পারে আবার ছোটও হতে পারে। কয়েক ধরনের কি ভেসিকল নিয়ে গঠিত। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গলগি বডির কাজ কি?
গলগি বডির কাজ। গলগি বডি কি করে? এই যে দেখতে পারতেছো বিভিন্ন ভেসিকল, এই ভেসিকলের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম থাকে। আমরা কি জানি এনজাইম হচ্ছে কি প্রভাবক। এনজাইম কি হিসেবে কাজ করে? প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। আমাদের যে এনজাইম আছে, এনজাইম এটাকে বলে আমাদের উৎসেচক, সেটা কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। তো এটা কি করে? প্রভাবক বা অনুঘটক কি করে? এটা বিভিন্ন জৈব রাসায়নিক যে সকল ক্রিয়া বিক্রিয়া আছে সেটার গতিকে ত্বরান্বিত করে। তো আমি যদি লিখে দেই উৎসেচক বা এনজাইম কি করে? এটা প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, বা বাড়িয়ে দেয়। ঠিক আছে? তাহলে এই এনজাইম বা উৎসেচক থাকে এই ভেসিকল গুলোর মধ্যে, যেটা সিস্টার্নি এগুলো উৎপন্ন করে, ভেসিকল উৎপন্ন করে। তাহলে কি বলবো? এটা বিভিন্ন উৎসেচক তৈরি করে বা বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। এখানে কি হয়? বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। যদি আমি বলি 2 নম্বর পয়েন্ট কি, এটা আর কি করে? এটা হচ্ছে আরো আমাদের জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণ। শুধু এনজাইম বা উৎসেচকই না, এছাড়া আরো বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ। তারপর এটা কি করে? তারপর আমাদের গলগি বডি আরো যে কাজ করে সেটা হচ্ছে হরমোন নিঃসরণ করে, শুধু উৎসেচক নয়। উৎসেচকের মতো এটা হচ্ছে এনজাইম বা উৎসেচক, তাছাড়া আছে আমাদের হরমোন। হরমোন যেটাকে আমি বলি কি প্রাণরস। তোমরা এটা সবাই নোট করে নিবে, প্রাণরস। তো হরমোন বা প্রাণরস কি করে? এটা খুবই সামান্য জিনিস, যেটা আমাদের কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটাও আমাদের প্রাণরাসায়নিক বিক্রিয়াকে কি করে? গতি ত্বরান্বিত করে। তো বিভিন্ন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বিভিন্ন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে বা নিশ্চিতকরণ করে। তো হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। তারপর 4 নাম্বার যদি বলি, 4 নাম্বার হচ্ছে আমাদের বিভিন্ন কোনো বিপাকীয় কাজের সাথে সম্পর্ক রয়েছে, বিভিন্ন বিপাকীয় কাজে। কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের কি করে? এছাড়া প্রোটিন সঞ্চয় করে। এটা আরো কি করে? কখনো কখনো এটা প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। তো আমি যদি গলগি বডির আমাদের 5টা কাজ লেখা হইলো যে গলগি বডি কি করতেছে। গলগি বডি বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করে। একটা হচ্ছে উৎসেচক আছে বা এনজাইম আছে, এটা একটা পদার্থ। একটা হচ্ছে হরমোন। তো দুইটার আলাদা আলাদা পয়েন্ট। এছাড়া আরো বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ করে। তাহলে 3টা পয়েন্ট কিন্তু আমরা ইজিলি বলতে পারতেছি যে বিভিন্ন উৎসেচকের। প্রথমে পয়েন্ট করলাম আমি, প্রথমে মনে রাখার জন্য এভাবে উৎসেচক বা এনজাইমে গোল করলাম যে বিভিন্ন ধরনের উৎসেচক থেকে কি করে? পানি বিয়োজন করে। যদি আমি পরীক্ষার হলে মনে রাখতে চাই, উৎসেচকের পানি বিয়োজন করে। তারপর কি জীবকোষে বিভিন্ন ধরনের পদার্থ কি করে? নিঃসরণ করে। বিভিন্ন পদার্থ গেল। এবার হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। এছাড়া কি এই সকল পদার্থ দিয়ে কি হবে? পরিশেষে বিপাক হবে। তাহলে বিভিন্ন ধরনের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করতেছে।
এবং লাস্টে যেটা বিপাকের সাথে আমাদের পুরো দেহ যেটা গঠিত, প্রোটিন কি করতেছে আমাদের সঞ্চয় করতেছে। তো এই কয়েকটা কি পয়েন্ট মনে রাখলেও কিন্তু আমাদের কি পরীক্ষার হলে অ্যান্সার করা সহজ হবে। ১ নাম্বার, বিভিন্ন উৎসেচক থেকে পানি পানি বিয়োজন সম্পন্ন করে। তারপর কি বিভিন্ন ধরনের পদার্থকর নিয়ন্ত্রণ করে, ২ টা গেল। ৩ নাম্বার হচ্ছে আরেকটা পদার্থ কি হরমোন নিঃসরণের সাথে জড়িত। তারপর কি আমাদের হরমোন এগুলো সব মিলে কি আমাদের বিপাক হবে। তাহলে কি বিপাক কাজ নিয়ন্ত্রণ করতেছে এবং বিপাক থেকে কি হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হচ্ছে। তো প্রোটিন সঞ্চয় করে রাখতেছে। তো এই ছিল আমাদের গলগি বডির কাজ। এবার আমরা যে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় আছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে আছে। দেখো কোথায়? এই যে আমাদের নিউক্লিয়াসের সাথেই সংযুক্ত একটা জালের মতো গঠন, সেটাকে বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যদি বলি এন্ডোপ্লাজমিক অর্থ কি? এন্ডোপ্লাজমিক মানে প্লাজমা। প্লাজমা হচ্ছে এই কোষের যে তরল, সেটাকে আমি বলতেছি কি প্লাজমা। এবং এন্ডো মানে হচ্ছে এই কোষের ভিতরে, যেহেতু প্লাজমার মধ্যে এই অঙ্গাণুটি অবস্থিত, তাই এটার নাম দিয়েছি আমি এন্ডোপ্লাজমিক। তাহলে এটা কি কোষের ভিতরে। এবং রেটিকুলাম আসছে জালিকা থেকে। রেটিকুলাম মানে কি জালিকা। দেখো যদি আমি লক্ষ্য করি, এই যে আমাদের নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা কিসের মতো গঠন? এটা হচ্ছে জালের মতো গঠন। তো এইখানে নিউক্লিয়াসের কাছেও এক ধরনের জালিকা আছে, এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম। এবং যদি আমি লক্ষ্য করি, একদম কর্নারে কোষ ঝিল্লির সাথে সংযুক্ত এক ধরনের জালিকা আছে। এটাও কিন্তু কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষে। আবার যদি আমি লক্ষ্য করি প্রাণী কোষেও নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আবার প্রাণী কোষে কোষ ঝিল্লির কাছেও একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো এইটার উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ২ প্রকার। একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের সাথে সংযুক্ত, এবং এদের কিন্তু গঠনও আলাদা। এই নিউক্লিয়াসের সাথে যেটা সংযুক্ত, সেটার সাথে কি গায়ে দানা দানা রাইবোজোম আছে। এর মানে কি রাইবোজোম থাকলে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা কেমন হবে? রাফ হবে বা অমসৃণ হবে। তো এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার ২ প্রকার। একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে কি নিউক্লিয়াস থেকে দূরে থাকে বা কোষঝিল্লির কাছে থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অমসৃণ, আরেকটা কি মসৃণ, যেটা হচ্ছে রাফ বলা যাবে, রাফ। এটা কি স্মুথ। স্মুথ। তো এটা অমসৃণ হওয়ার কারণ হচ্ছে এর গায়ে কি থাকে, সরি, এটা অমসৃণ হওয়ার কারণ হচ্ছে এর গায়ে রাইবোজোম লেগে থাকে। তো রাইবোজোম লেগে থাকার কারণে এটা অমসৃণ হয়। তো অমসৃণ হওয়ার কারণ হচ্ছে রাইবোজোম যুক্ত। আর এটা মসৃণ হওয়ার কারণ কি এর গায়ে কোনো ধরনের রাইবোজোম লেগে থাকে না। তাহলে এটাকে আমি বলবো রাইবোজোম বিহীন। রাইবোজোম বিহীন। তো রাইবোজোম যুক্ত হওয়ার কারণে, রাইবোজোম যেহেতু আমাদের প্রোটিন ফ্যাক্টরি, এটা যেহেতু প্রোটিন তৈরি করে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবশ্যই প্রোটিন তৈরির সাথে জড়িত। তাহলে রাইবোজোম যুক্ত হওয়ার কারণে কি প্রোটিন তৈরির সাথে জড়িত হবে। তো এটা কি প্রোটিন তৈরির সাথে জড়িত। তো এবার দেখি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম লেগে থাকে, এটা প্রোটিন তৈরির সাথে জড়িত বা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। তাহলে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কোনো কাজ নাই? হ্যাঁ, এটারও কাজ আছে। যেহেতু দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুইটাতেই কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একদম কর্নারে বা কিনারার দিকে কোষ ঝিল্লির সাথে সংযুক্ত। তো এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কখনো কখনো পাশের কোষের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থের আদান প্রদান হয়। এই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জাল না? জালের মাধ্যমে কোনো কিছু যেমন ধরা যায়, তেমনি আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই কোষ থেকে ধরো কোনো একটা বস্তু ধরে তার পাশের কোষে পাস করে। ধরো এইভাবে কোনো একটা বস্তু সে ক্যাচ করে তার পাশের কোষে সে
পাস করে দিল। তো এই কাজটা করে থাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি কি বলতে পারি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? আমাদের কোষে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করবে, তাই না? এবং এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন ধরনের দ্রব্য কি করবে? পরিবহন করবে বা চলাচল নিয়ন্ত্রণ করবে, তাই তো? তাহলে যদি আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ বলি, তাহলে ১ নাম্বার কাজ যেটা অমসৃণের সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। সাথে জড়িত সেটা কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাও তো কি? আম তারপর হচ্ছে ২ নাম্বার যেটা আমাদের মসৃণ সেটা কি করে? সেটা পাশের কোষের সাথে বিভিন্ন ধরনের পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। তাহলে কোষে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। এবং যদি ৩ নাম্বার বলি আরো একটা পয়েন্ট যে পাশের কোষের সাথে পাশের কোষের আমাদের উৎসেচক ও বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে। এছাড়া বলা হয়ে থাকে যে মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতেও কি এর ভূমিকা রয়েছে। তো কি কি তৈরি? আমাদের মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতে ভূমিকা রাখে। ঠিক আছে? তো এই ৪টা হচ্ছে আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তো মনে রাখবো কিভাবে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ২ প্রকার। যার গায়ে রাইবোজোম থাকে অমসৃণ, যার গায়ে রাইবোজোম থাকে না মসৃণ। যেটা অমসৃণ রাইবোজোম যুক্ত সেটা নিউক্লিয়াসের কাছে থাকবে। আর যেটা মসৃণ রাইবোজোমবিহীন সেটা কোষঝিল্লির কাছে থাকবে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম থাকে তাহলে সেটা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে বা প্রোটিন সংশ্লেষণে জড়িত থাকবে। আর যেটা মসৃণ যেটা কোষঝিল্লির সাথে থাকে সেটা পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করবে বা বলবো যে কোষে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করবে এবং সেই প্রবাহ পথের মাধ্যমে আমাদের উৎসেচক এবং বিভিন্ন দ্রব্যাদি পরিবহন হবে। এছাড়া একটা পয়েন্ট মনে রাখতে হবে যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতে ভূমিকা রাখে। তাহলে এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, অমসৃণ, কোষে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ, তারপর কি পাশের কোষে উৎসেচক এবং বিভিন্ন দ্রব্যাদি পরিবহন এবং মাইটোকন্ড্রিয়া আর কি কোষ গহ্বর তৈরিতে ভূমিকা রাখে। তো এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা যে কোষীয় অঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ গহ্বর। তো কোষ গহ্বর কি? দেখো আমরা যদি লক্ষ্য করি উদ্ভিদ কোষের মাঝখানে যে আহ ফাঁকা জায়গা সেটাকে কি বলতেছি আমি? কোষ গহ্বর। যে ফাঁকা গহ্বর তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোষ গহ্বর, কোষের গহ্বর। সাইটোপ্লাজমের তাহলে কোষ গহ্বরের একটা এবং প্রাণী কোষে কোনো কোষ গহ্বর নেই। দেখা যাচ্ছে এর মধ্যে কি কোনো ফাঁকা জায়গা নেই। সেইজন্য নিউক্লিয়াস মাঝখানে। এখানে উদ্ভিদ কোষে প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস মাঝখানেই থাকে যতদিন কোষ গহ্বর তৈরি হয় না। তো যখন কোষ গহ্বর তৈরি হয় এবং সেটা বড় হয় তখন নিউক্লিয়াসটা কি পাশের দিকে ব্যাপ্ত হয়, পাশের দিকে সরে যায় এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু কি পাশের দিকে সরে যায় এবং কোষ গহ্বরটা মাঝখানে একটা বৃহৎ জায়গা দখল করে। তো এই হচ্ছে আমাদের কোষ গহ্বর। তো যদি আমি বলি কোষ গহ্বরের সংজ্ঞা কি? যে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা জায়গা থাকে তাই হচ্ছে কোষ গহ্বর। অনেকে আমরা বুঝি না কোষ গহ্বর তৈরি হয় কেন? বা বলতে গেলে যে প্রাণী কোষে কোষ গহ্বর তৈরি হয় না কিন্তু উদ্ভিদ কোষেই কেন তৈরি হয়? প্রাণী কোষে তৈরি হয় না কেন? তো কোষ গহ্বর জিনিসটা হচ্ছে কোষের মধ্যে এমন একটা ফাঁকা জায়গা যেখানে কিছু বর্জ্য পদার্থ জমা থাকে। কি পদার্থ? বর্জ্য পদার্থ।
বর্জ্য পদার্থের মধ্যে আছে খনিজ লবণ, আমিষ, প্রোটিন, বিভিন্ন জিনিস যেটা আমাদের দরকারে লাগে না বা আমাদের দেহের যেটা অতিরিক্ত জৈব অ্যাসিড, চর্বি, শর্করা, আমিষ ইত্যাদি। তো এইটা হচ্ছে কোষগহ্বর। আমি যদি বলি প্রাণী কোষে কেন থাকে না, উদ্ভিদ কোষে কেন কোষগহ্বর থাকে? তো আমাদের দেহে আমরা যে খাবারগুলো খাই, আমাদের যে অতিরিক্ত খাবার, সেটা আমাদের বর্জ্য পদার্থ হিসেবে দেহ থেকে বের হয়ে যায় বা নিষ্কাশিত হয়। কিসের মাধ্যমে? আমাদের রেচন অঙ্গের মাধ্যমে। আমাদের রেচন অঙ্গ কি? আমাদের ২ টা কিডনি আছে, ২ পাশে ২ টা কিডনি আছে। এই ২ টা কিডনির মাধ্যমে আমাদের দেহের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, সেটা বের হয়ে যায়। এছাড়া ঘামের মাধ্যমে বের হয়। এছাড়া আমাদের কথা বলা বিভিন্ন মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাই না? তো আমাদের দেহে কিন্তু কোনো ধরনের বর্জ্য পদার্থ জমা থাকতেছে না। আমাদের কোষে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে তা কিডনির সাহায্যে আমাদের মূত্র মাধ্যমে বের হয়ে যাচ্ছে। কিন্তু উদ্ভিদে কিন্তু সে মূত্র বা আমি বলতে পারি রেচন অঙ্গ নেই সেইরকম। যে আমাদের উদ্ভিদে অতিরিক্ত যে বর্জ্য সেটা ত্যাগ করার মতো কোনো জায়গা বা কোনো সিস্টেম বা তন্ত্র নেই। তো সেক্ষেত্রে উদ্ভিদ কোষে কি হয়? উদ্ভিদ কোষে যেই বর্জ্য পদার্থগুলো জমা হয় তা উদ্ভিদ কোষের মধ্যেই জমা থাকে। তো উদ্ভিদ কোষের মধ্যে যদি জমা থাকে তাহলে সেই একটা ডাস্টবিনের মতো সেই একটা জায়গা তৈরি হবে না? সেই জায়গাটাই হচ্ছে আমাদের কোষগহ্বর। এই কোষের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হলো সেটা বাইরে না গিয়ে সেটা কোষের মধ্যে বা কোষের মাঝখানে একটা বৃহৎ জায়গা, সাইটোপ্লাজমের মাঝখানে বৃহৎ জায়গায় সেটা জমা থাকে বা ফাঁকা জায়গা তৈরি করে। এর মধ্যেই ওই বর্জ্য পদার্থগুলো জমা থাকে। তো সেটাই হচ্ছে আমাদের কোষগহ্বর। এই কারণেই উদ্ভিদ কোষে কোষগহ্বর তৈরি হয় এবং প্রাণী কোষে তৈরি হয় না। কারণ কি? প্রাণী কোষে রেচন অঙ্গ আছে, রেচন অঙ্গের মাধ্যমে বর্জ্য বের হয়ে যায়। উদ্ভিদ কোষে কোনো রেচন অঙ্গ নেই। ওই বর্জ্য পদার্থগুলো কোষের মধ্যেই থেকে যায়। এইজন্য আমাদের উদ্ভিদ কোষে কোষগহ্বর থাকে এবং প্রাণী কোষে কি থাকে না? কোষগহ্বর থাকে না। তাহলে যদি বলি যে কোষগহ্বর কাকে বলে? সাইটোপ্লাজমের মধ্যে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটাই কি? কোষগহ্বর। তাহলে বৃহৎ কোষগহ্বর যেটা বড় কোষগহ্বর সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং যদি কোনো কারণে প্রাণী কোষে থাকেও যদি আমাদের রেচন অঙ্গের সমস্যা হয় তাহলে সেটা কি হবে? অনেক ছোট হবে এবং সেই কোষ সে যদি সেটা বর্জ্য পদার্থগুলো জমা হয় তাহলে আমাদের ত্বক কি ফুলে উঠবে না? বলবে যে ডাক্তাররা যেটা বলে যে এই রোগীর পানি ধরেছে। তো সেটাই হচ্ছে কি ওই কোষের মধ্যে কোষগহ্বর তৈরি হওয়া। তো আমি কি বলতে পারি যে কোষগহ্বরের মধ্যে কি, কি থাকে? এবং কোষগহ্বর কি কাজ করে? তো যদি আমি কোষগহ্বরের কাজ বলি, কোষগহ্বরের কাজ কারেন্ট চলে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের কারেন্ট চলে যাওয়ায় আম ছোট লাইটটা দিতে হয়েছে আইপিএস আবার কারেন্ট চলেও আসছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো কারেন্ট আবার চলে আসছে। কোষগহ্বরের কাজ কি? কোষগহ্বর কোষরস ধারণ করে। এই যে বর্জ্য বললাম আমি, সেটাই হচ্ছে কোষরস। তাহলে কাজ কি এটা? কোষরস ধারণ করে। কোষরস ধারণ করে। এই কোষরসের মধ্যে কি, কি থাকে? এই কোষরসের মধ্যে আমাদের শর্করা থাকে, আমাদের আমিষ থাকে, আমাদের চর্বি থাকে, আমাদের ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে। আমিষ, শর্করা, চর্বি, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা যায় এবং অজৈব লবণ থাকে। অজৈব লবণ, অজৈব লবণ থাকে। তাছাড়া কি থাকে? পানি। পানি মেইন জিনিস, যেই জন্য এটা ভর্তি হয়ে যায়। পানি থাকে। এছাড়া আমাদের কি থাকতেছে? এছাড়া আম বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। এছাড়া কি থাকে? রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ থাকে। তো এই হচ্ছে আমাদের কোষগহ্বর। আশা করি কোষগহ্বর জিনিসটা কি এবং এটা কেন উদ্ভিদ কোষে তৈরি হয়, প্রাণী কোষে তৈরি হয় না, সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইসোজোম। এবার আমরা যে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের লাইসোজোম। তো লাইসোজোম
জিনিসটা কি? লাইসোজোম হচ্ছে এক ধরনের কোষীয় অঙ্গাণু যেটা আমাদের কোষের ক্যান্টনমেন্ট হিসেবে কাজ করে বা কোষের একটা আর্মি হিসেবে কাজ করে। কোষের মধ্যে যদি কোনো বাইরে থেকে কোনো জীবাণু কোনোভাবে প্রবেশ করে, তাহলে সেটাকে হত্যা করার কাজ করে কে? আমাদের লাইসোজোম। তো লাইসোজোম আমাদের দেহে কি আর্মির মতো কাজ করে। এর মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, যেগুলো বাইরে থেকে আগত বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করে ফেলে। ধরো যদি আমি লাইসোজোমের গঠনটা আঁকাই, তো এই হচ্ছে লাইসোজোম একটা গোল এবং এটা লিপিড আবরণ দিয়ে তৈরি। তো এইরকম, এটা তো মানুষের মুখের মতো হয়ে গেল। যাই হোক, তা এই হচ্ছে আমাদের লাইসোজোম, যার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক থাকে। এর মধ্যে এটা হচ্ছে এক ধরনের থলি, এক ধরনের থলি। কি পূর্ণ? এটা হচ্ছে উৎসেচকে পূর্ণ। উৎসেচকে পূর্ণ থলি। ধরো আমার কাছে কোনো একটা থলি আছে, যার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। যেই কেমিক্যালগুলো যদি কারো দিকে ছুঁড়ে মারি, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তেমনি এই যে লাইসোজোম, এর মধ্যে এমন কিছু উৎসেচক বা এনজাইম থাকে, যেগুলো বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া আসা মাত্র তাকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। এই ধরো, এই হচ্ছে একটা লাইসোজোম, এর কাছে কোনো একটা ব্যাকটেরিয়া আসলো, সে কি করবে পরবর্তীতে? ব্যাকটেরিয়াকে এইভাবে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই লাইসোজোমটা এইরকম আকার গঠন করবে, করে এই ব্যাকটেরিয়াটাকে ভেতরে নেবে। তারপর কি করবে? তারপর ওই ব্যাকটেরিয়াটা ভেতরে যাবে। ভেতরে ব্যাকটেরিয়া যাওয়ার ফলে এর মধ্যে যে কেমিক্যাল গুলো থাকবে বা উৎসেচক বা এনজাইম থাকবে, সেটা ওই ব্যাকটেরিয়াকে কি করে ফেলবে? মেরে ফেলবে। এভাবে এই আমাদের লাইসোজোম আমাদের কোষকে রক্ষা করে। তো কোষকে রক্ষা করে, ভালো কথা। এখন এটা তো আমাদের দেহে বা কোষের আর্মির মতো কাজ করতেছে। লাইসোজোম কি করতেছে? তাহলে আর্মি অফ সেল। তো এটা কি? আর্মি অফ সেল, মানে আমাদের কোষের কি আর্মি। তো আর্মিকে তো যথোপযুক্ত খাবার দেওয়া দরকার, তাই না? খাবার দেওয়া দরকার, অক্সিজেন দেওয়া দরকার। আমরা কি জানি আমাদের প্রতিটা কোষের কি লাগে? অক্সিজেন লাগে, খাদ্য লাগে। তো যখন অক্সিজেন এবং খাদ্যের অভাব দেখা যায়, হ্যাঁ, তো যখন অক্সিজেন এবং খাদ্যের অভাব দেখা যায়, তখন এই আর্মিটা বিদ্রোহী হয়ে ওঠে। বিদ্রোহী হয়ে ওঠে মানে কি? সে তখন অন্য শত্রু বা ব্যাকটেরিয়া ভাইরাসকে মারা বাদ দিয়ে সে নিজেই নিজের কোষীয় অঙ্গাণুগুলোকে মারতে থাকে। ধরো এখানে এই যে লাইসোজোম আছে, এর যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বা আমাদের কি অক্সিজেন বা খাদ্য না পাবে, তখন এই যে পাশে প্লাস্টিড আছে, প্লাস্টিডকে মেরে দেবে। ধরো তখন প্লাস্টিডকে মেরে দেবে। তাহলে কি প্লাস্টিড ক্ষতিগ্রস্ত হলো না? এভাবে এই পুরো কোষে অসংখ্য লাইসোজোম থাকে এবং সব লাইসোজোমই তখন বিদ্রোহ ঘোষণা করে এবং তার নিজের অঙ্গগুলোকে মেরে ফেলে। তা এগুলো দেখো নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাই তো? তাহলে নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করা এক ধরনের সুইসাইড না? এবং পর্যায়ক্রমে সে সকল পুরো কোষকেই মেরে ফেলবে। একটা একটা কোষীয় অঙ্গাণু মারতে মারতে সে পুরো কোষকেই মেরে ফেলবে। এতে করে পুরো কোষটা মরে গেল না? তাহলে নিজের কোষীয় অঙ্গাণু দিয়েই নিজের কোষটা ভক্ষিত হয়ে গেল না? যেখানে অন্য বিরোধী বা বিদ্রোহীকে মারার কথা ছিল। তো সেক্ষেত্রে সেজন্য এই আর্মিটাই তখন কি বিদ্রোহী হয়ে ওঠে। তো এই জন্য মানে সুইসাইড ঘোষণা করে। তো এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড বলা হয়, যে সুইসাইড করে যখন তার অক্সিজেন এবং খাদ্যের ঘাটতি দেখা যায়। তো সুইসাইড স্কোয়াড কখন হবে? যখন অক্সিজেন ও খাদ্য ঘাটতি দেখা দিলে।
তখন সে অন্যান্য কোষীয় অঙ্গাণুকে মেরে ফেলবে এবং এই কোষীয় অঙ্গাণুকে যদি মেরে ফেলে সে অটোমেটিক নিজের কোষীয় অঙ্গাণুগুলোকে মেরে ফেলতেছে। তো আমি নিজের বললে কি বলবো? অটো, এবং খাদ্য গ্রহণকে কি বলবো? ফ্যাগি। তাহলে এটাকে আমি কি বলবো? অটোফ্যাগি। অটোফ্যাগি। তাহলে অটোফ্যাগি বলতে কি বোঝায়? অটো মানে হচ্ছে নিজেই, এবং ফ্যাগি মানে ভক্ষণ। এর মানে হচ্ছে নিজের কোষীয় অঙ্গাণুকে ভক্ষণ করা, নিজেই নিজের কোষকে ধ্বংস করাকে আমি কি বলতেছি? অটোফ্যাগি বলতেছি। তো এই লাইসোজোম কি কাজ করে? বুঝলাম যে এটা জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে কি করতেছে? হজম করে ফেলতেছে। এই যে আমরা দেখতেছি হজম, এটাকে আমি কি বলবো? ফ্যাগোসাইটোসিস। এটাকে কি বলবো? ফ্যাগোসাইটোসিস। তো সাইটোসিস মানে কি? সাইটোসিস মানে হচ্ছে কোন একটা কোষ, সাইট সেল থেকে আসছে। তাহলে ফ্যাগো মানে কি? ভক্ষণ করা। তাহলে কোন একটা কোষকে ভক্ষণ করাকে আমি কি বলবো? ফ্যাগোসাইটোসিস। এই তো দেখো ব্যাকটেরিয়া কোষকে ভক্ষণ করলো, এটা কি? একটা ব্যাকটেরিয়া। এটা কি? লাইসোজোম। তো এই যে লাইসোজোম ব্যাকটেরিয়াকে ভক্ষণ করলো, সেটাকে আমি কি বলতেছি? ফ্যাগোসাইটোসিস। তাহলে ১ নাম্বার যে পয়েন্ট বইয়েই আছে, জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করে এবং এর উৎসেচকগুলো আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে এবং পরিপাক করার উৎসেচকগুলো পর্দা দিয়ে আলাদা করা থাকে। তো দেখো এই পর্দাটা, এটা হচ্ছে লিপিড যুক্ত পর্দা। কি যুক্ত পর্দা? লিপিড আবরণ। এই আবরণটা কেমন? লিপিড আবরণ। যখন অক্সিজেন এবং খাদ্যের অভাব হয় তখন এই লিপিড আবরণটা বিদীর্ণ হয়ে যায় এবং ভেতরের উৎসেচকগুলো বাইরে চলে আসে এবং বাইরের কোষীয় অঙ্গাণুগুলো ধ্বংস করে ফেলে। তো এটাকে আমি বলতেছি অটোফ্যাগি। তো এই হচ্ছে আমাদের লাইসোজোম। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম, ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত। তার মধ্যে বাদ পড়লো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এছাড়া নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তিনটা বড় বড় কোষীয় অঙ্গাণু। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে যত ছোট ছোট কোষীয় অঙ্গাণু ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তাই আসসালামু আলাইকুম।